नमस्कार सम्मानित दर्शकबृंद এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমাল সাগরে অবস্থান করছে, তবে যার কিছু অংশ ভূপৃষ্ঠে প্রবেশ করেছে। এর ফলে আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকেই কিন্তু ঝোড়ো হাওয়া আপনাদের জেলায় জেলায় শুরু হয়েছে, কোথাও কোথাও কিন্তু হালকা বৃষ্টিও কিন্তু শুরু হয়েছে। তো এই যে ঘূর্ণিঝড়, এটি কিন্তু ভয়ঙ্কর গতিতে এগিয়ে আসছে। যদি আপনাদেরকে গতিবেগ দেখায় 100 কিলোমিটারের উপরে কিন্তু এর গতিবেগ রয়েছে, এবং এই ঘূর্ণিঝড়টি আবহাওয়াবিদদের মতে সর্বোচ্চ 135 কিলোমিটার বা তার বেশি গতিবেগে আছড়ে পড়তে পারে ভূপৃষ্ঠে। আবহাওয়াবিদরা জানিয়েছে এই ঘূর্ণিঝড়টি আমাদের পশ্চিমবঙ্গের গঙ্গাসাগর এবং বাংলাদেশের খেপুপাড়া এর মাঝ বরাবর এটি আছড়ে পড়বে। যেহেতু ঝড়টা অনেক বড়, কারণ এখানে স্যাটেলাইট চিত্রে দেখতে পাচ্ছেন অনেকটা এরিয়া জুড়ে এই ঝড়টা বিস্তার করে রয়েছে। এর ফলে কিন্তু যেখানে প্রবেশ করবে সেখানে সবথেকে বেশি ক্ষতি হবে এবং তার পাশের এরিয়াগুলোনেও কিন্তু ক্ষয়ক্ষতি হবে। এই ঝড়টি বলা হয়েছে 26 তারিখেই কিন্তু মধ্যরাতে প্রবেশ করতে পারে। আপনাদেরকে যদি বর্তমানে দেখাই, বর্তমানে দেখতে পাচ্ছেন ঝড়টা সমুদ্রপৃষ্ঠ থেকে ঠিক এত কিলোমিটার, মানে ধরতে পারেন 300 থেকে 400 কিলোমিটার দূরবর্তী স্থানে রয়েছে। এটি ক্রমশ স্থলভাগের দিকে এগিয়ে আসছে এবং যার কিছু অংশ ইতিমধ্যেই স্থলভাগে প্রবেশ করে গেছে, কিছুটা অংশ স্থলভাগে প্রবেশ করে গেছে। বাকি যেটা শক্তিশালী অংশটা পিছনের দিকে রয়েছে এবং মাঝ বরাবর রয়েছে, এই অংশটা কিন্তু এখনও বাকি রয়েছে প্রবেশ করতে। তো যখনই এই শক্তিশালী অংশটা প্রবেশ করবে তখনই কিন্তু ক্ষয়ক্ষতিটা বেশি হবে। এই শক্তিশালী অংশটার গতিবেগ যদি আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন 110 কিলোমিটার 120 কিলোমিটারের কাছাকাছি কিন্তু এই শক্তিশালী অংশটার গতিবেগ রয়েছে। এবং এটা যখনই সময় বাড়বে, আপনাদেরকে যদি আমরা দুপুরের পরে দেখাই, দুপুরের সময় 3টার সময় দেখতে পাচ্ছেন এটা অনেকটাই কাছাকাছি চলে গেছে। 3টার পরে যদি আরেকটু এগিয়ে আপনাদেরকে সময়টা দেখাই, 4টা 5টা 6টার সময় যদি দেখাই, 6টার সময় দেখতে পাচ্ছেন এটা আরও কিন্তু সমুদ্র যে ভূপৃষ্ঠ সেখানে কিন্তু চলে গেছে, উপকূলের যে এরিয়া সেখানে কিন্তু চলে গেছে, এবার ল্যান্ডফলটা হবে। তারপর যদি 8টার সময় দেখাই, ল্যান্ডফল প্রক্রিয়া কিন্তু আস্তে আস্তে শুরু হয়েছে এবং মধ্যরাতে এটা কিন্তু ল্যান্ডফল হয়ে যাচ্ছে, মানে ল্যান্ডফলের কেন্দ্রবিন্দুটা ভিতরে প্রবেশ করে গেছে। বাকি পিছনের অংশটা এখনও কিন্তু ল্যান্ডফল হতে বাকি রয়েছে। তারপর যদি 11টার সময় করে দেখি, সেই সময় দেখতে পাবো এটার কিন্তু অর্ধেকটা প্রায় ল্যান্ডফল করে গেছে, বাকি পিছনের অর্ধেকটা অংশ কিন্তু এখনও বাকি রয়েছে প্রবেশ করতে। আবহাওয়াবিদরা বলছে এই পুরো ঝড়টা ল্যান্ডফল প্রক্রিয়াটা কিন্তু সম্পন্ন হবে রাত্রি 9টা থেকে 11টা বা 11টা থেকে 1টা এই সময়ের কিন্তু মধ্যে। এর ফলে 26 তারিখ যত বেলা গড়াবে, আজ এখন আপনার এখন 12টা বাজছে বা 1টা বাজছে, এর পরে যত আরও সময় গড়াবে তত কিন্তু ঝড়ের গতিবেগ এবং আবহাওয়া খারাপ হতে বেশি শুরু করবে এবং যে বৃষ্টি সেটাও কিন্তু বাড়তে থাকবে। এবং 27 তারিখেও কিন্তু বৃষ্টি হবে, কারণ 27 তারিখে ঝড়টা প্রবেশ করে সেটা কিছুক্ষণ ধরে, মানে ওই স্থলভাগে কিছুক্ষণ স্থায়ী থাকবে, এর ফলে সেখানেও কিন্তু ঝড় বৃষ্টি হবে। এবার দেখুন আবহাওয়া দপ্তরের তরফ থেকে কীরকম সতর্কবার্তা কোন জেলার ক্ষেত্রে জারি করা হয়েছে দেখাচ্ছি সেটা। তো আপনাদেরকে যদি 26 তারিখের আপডেট দেখাই, 26 তারিখে কি সতর্কবার্তা রয়েছে দেখতে পাচ্ছেন, ভারী বৃষ্টি হবে। ভারী বৃষ্টি 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টি হতে পারে। কোন কোন জেলাতে না, এখানে মুর্শিদাবাদ, তারপর বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, এছাড়াও ঝাড়গ্রাম, এখানে কিন্তু ভারী বৃষ্টি হতে পারে, তবে হলুদ সতর্কবার্তা জারি করা রয়েছে। এবার অরেঞ্জ সতর্কবার্তা দেখুন, অরেঞ্জ সতর্কবার্তা যেখানে জারি করা রয়েছে সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি 7 থেকে 20 সেন্টিমিটার হতে পারে। কোন কোন জেলাতে? পশ্চিম মেদিনীপুরের কিছুটা অংশ, এছাড়াও এখানে পূর্ব বর্ধমান, নদিয়া, এখানে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর অত্যাধিক ভারী বৃষ্টি, মানে অতি ভারীর থেকেও বেশি বৃষ্টি, 20 সেন্টিমিটারের বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যেগুলো লাল হয়ে রয়েছে, লাল সতর্কবার্তা, রেড ওয়ার্নিং দেওয়া রয়েছে কোন কোন জেলার ক্ষেত্রে? উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, এই সকল জেলাতে। কারণ এটা সমুদ্রের কাছাকাছি, এই দিকে ঝড়টা প্রবেশ করবে, মানে সমুদ্রের লাগোয়া দিকেই ঝড়টা প্রবেশ করবে, সেই কারণে সমুদ্রের কাছাকাছি যে জেলাগুলো রয়েছে এখানে লাল সতর্কবার্তা দেওয়া রয়েছে। এবার 27 তারিখ যদি দেখি, 27 তারিখে দেখতে পাচ্ছেন এখানে ভারী বৃষ্টি 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা। জলপাইগুড়ি, কোচবিহার, এখানে হলুদ সতর্কবার্তা। তার সাথে সাথে দেখুন নিচের দিকে এখানে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, এখানে হলুদ সতর্কবার্তা জারি করা রয়েছে ভারী বৃষ্টির। আর
ভারী থেকে অতি ভারী বৃষ্টি 7 থেকে 20 সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেখানে অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া রয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এবং বীরভূম, তারপর পশ্চিম বর্ধমানের কিছুটা অংশ, পূর্ব বর্ধমান, হুগলি, কলকাতা, তারপর দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এখানে কিন্তু সতর্কবার্তা দেওয়া রয়েছে। আর অত্যাধিক ভারী বৃষ্টি 20 সেন্টিমিটার বা তার বেশি বৃষ্টি হতে পারে, এখানে লাল সতর্কবার্তা দেওয়া রয়েছে মুর্শিদাবাদ এবং নদিয়া এই দুটো জেলার ক্ষেত্রে 27 তারিখে। এবার 28 তারিখের আপডেট যদি দেখি, 28 তারিখে দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টি দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই জেলাতে হবে, এখানে অরেঞ্জ সতর্কবার্তা মানে কমলা সতর্কবার্তা। আর অত্যাধিক ভারী বৃষ্টি 20 সেন্টিমিটার বা তার বেশি বৃষ্টি হবে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার এই 3টি জেলাতে লাল সতর্কবার্তা দেওয়া রয়েছে। তার মানে প্রথমে যেহেতু ঝড়টা আমাদের দক্ষিণবঙ্গ দিকে ঢুকছে, সেইখানে দক্ষিণবঙ্গে লাল সতর্কবার্তা দেওয়া রয়েছে উপকূলের জেলাগুলিতে। তারপরে যেহেতু ঝড়টা আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করে যাচ্ছে স্থলভাগের দিকে, তখন কিন্তু উত্তরবঙ্গে লাল সতর্কবার্তা জারি করা হয়েছে। এবার যদি আপনাদেরকে 29 তারিখের আপডেট দেখায়, 29 তারিখে পুরো এর যে প্রভাব তা কিন্তু কেটে যাচ্ছে। জলপাইগুড়ি এবং কোচবিহার এই দুটি জেলাতে ভারী বৃষ্টি হবে, তারপর বাকি কোনো জেলাতে আর বৃষ্টির সম্ভাবনা থাকছে না। এবার দেখুন আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে স্পেশাল বুলেটিন প্রকাশ করা হয়েছে এই ঘূর্ণিঝড় রিমেল সম্পর্কে, সে ব্যাপারে দেখুন এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে এই যে ঘূর্ণিঝড় এটি কিন্তু প্রবেশ করবে পশ্চিমবঙ্গের সাগর এবং বাংলাদেশের খেপুপাড়া এর মাঝ বরাবর প্রবেশ করতে পারে, দেখতে পাচ্ছেন। এবং সময়টা কিন্তু বলা রয়েছে মিড নাইট, মধ্যরাত্রিতে 26 তারিখে মধ্যরাত্রিতে প্রবেশ করতে পারে। এবং যখন প্রবেশ করবে এর স্বাভাবিক গতিবেগ থাকবে 110 থেকে 120 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ কিন্তু 135 কিলোমিটার প্রতি ঘন্টাতেও এটি পৌঁছে যেতে পারে। এবং এখানে একটা চার্টও দেওয়া রয়েছে, দেখুন 26 তারিখে এটার গতিবেগ 110 থেকে 120, গাস্টিং 135 হতে পারে। 27 তারিখে একটু গতিবেগ কমে যাচ্ছে, 70 থেকে 80 কিলোমিটার প্রতি ঘন্টায়, সর্বোচ্চ 90 কিলোমিটার প্রতি ঘন্টায় হতে পারে। এবং 27 তারিখে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায়, সর্বোচ্চ 70 কিলোমিটার ঝড়ের গতিবেগ হতে পারে। এবার এই ঝড়ের প্রভাবে যে সতর্কবার্তা দেওয়া রয়েছে সেগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন উইন্ড ওয়ার্নিং মানে ঝড়ের যে সতর্কবার্তা 26 তারিখে দেওয়া রয়েছে। এখানে 26 তারিখে 100 থেকে 110 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, সর্বোচ্চ 120 কিলোমিটার ঘন্টা বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা। এছাড়াও সেখানে 70 থেকে 80 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝড়ের সম্ভাবনা, সর্বোচ্চ 90 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝড়ের সম্ভাবনা হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, ইস্ট মেদিনীপুর। এছাড়াও 60 থেকে 70 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, সর্বোচ্চ 80 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে নদিয়া এবং ইস্ট বর্ধমানে। এছাড়াও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগের ঝড় এবং 60 কিলোমিটার সর্বোচ্চ গতিবেগের ঝড় হতে পারে অন্যান্য যে জেলাগুলো রয়েছে সেখানে। এবং 27 তারিখে সেই ঝড়ের সম্ভাবনা অনেকটাই কমে যাচ্ছে, ঝড়ের গতিবেগ 60 থেকে 70, সর্বোচ্চ 80 কিলোমিটার হতে পারে নদিয়া এবং মুর্শিদাবাদ এই জেলাতে। এবং 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড় হতে পারে, সর্বোচ্চ 70 কিলোমিটার নর্থ এবং সাউথ 24 পরগনা মানে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলাতে। এছাড়া কলকাতা, হাওড়া, হুগলি, বীরভূম, তারপর ইস্ট বর্ধমান এখানে হতে পারে। এবং 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝড়, তার সাথে সর্বোচ্চ গতিবেগ 60 কিলোমিটারে পৌঁছে যেতে পারে ঝড়ের গতিবেগ, যেটা কিন্তু হতে পারে অন্যান্য জেলাতে 27 তারিখে বাকি যে জেলাগুলো রয়েছে সেই সকল জেলাতে। এটা কিন্তু ওয়ার্নিং হিসাবে দেওয়া রয়েছে। এবার দেখুন আপনাদেরকে যে চার্ট দেখাচ্ছি, এখানে ঝড়টা যেদিকে প্রবেশ করবে তার একটা এখানে চার্ট প্রকাশ করা হয়েছে। এইখানে হচ্ছে আপনার সাগর এবং এইখানে হচ্ছে বাংলাদেশের খেপুপাড়া, এর মাঝ বরাবর ঘূর্ণিঝড়টা প্রবেশ করবে। এখানে দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড়টা প্রবেশ করে হালকা ডান দিকে একটু বাঁক নেবে, বাংলাদেশের দিকে হালকা একটু বাঁক নিয়ে খুলনা হয়ে এটা কিন্তু রাজশাহী হয়ে এটা ভেতরের দিকে প্রবেশ করে যাবে। এবার এর যে প্রভাবটা, এই ঝড়ের প্রভাবটা দেখুন প্রবেশ করবে এই দিকে, কিন্তু কতটা এরিয়া জুড়ে এটা ক্ষয়ক্ষতি করবে তার কিন্তু একটা চার্ট এখানে দেওয়া রয়েছে। প্রবেশ করছে এখানে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে, কিন্তু এর যে বিস্তারটা সেটা কিন্তু এখানে ভুবনেশ্বর উড়িষ্যা পর্যন্ত চলে যাচ্ছে। আবার এইদিকে বাংলাদেশে মায়ানমার এই দিকের সীমান্ত দিকেও কিন্তু এর প্রভাবটা চলে যাচ্ছে। তার মানে যেখানে প্রবেশ করবে শুধু সেখানেই যে ক্ষয়ক্ষতি করবে তা নয়, তার পাশের এরিয়াগুলো নিয়ে সেখানেও কিন্তু এই ঝড়ের প্রভাবে ক্ষয়ক্ষতি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। এই ছিল বর্তমানে ঘূর্ণিঝড় রেমাল নিয়ে আপডেট। পরবর্তী সময়ে আরও যা কিছু আপডেট আসবে আবহাওয়া দপ্তরের তরফ থেকে সেটা আপনাদেরকে জানাতে থাকবো। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন।